প্রিয় দর্শক, আমন্ত্রণ বাংলা বিষয়ের প্রতিদিনের আয়োজন ফ্রন্ট পেজে। মূলত সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী এই অনুষ্ঠান। আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আছেন মাসুদ করিম, প্রধান প্রতিবেদক, দৈনিক যুগান্তর। মাসুদ ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। দর্শক, মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের প্রধান বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, উদ্বিগ্ন সরকার, দায়িত্ব দিল দলগুলোকে। 3টি আসনে খালেদা জিয়া, বগুড়ায় তারেক রহমান, 237 আসনে প্রার্থী ঘোষণা বিএনপির। দৈনিক আমার দেশ, 237 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। 3 আসনে লড়বেন খালেদা জিয়া, 1 আসনে তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচন 2026, খালেদা জিয়া লড়বেন 3 আসনে, তারেক রহমান 1টিতে। 237টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা। দৈনিক ইনকিলাব, তেগি জনপ্রিয়দের মূল্যায়ন, প্রার্থী ঘোষণা চমক। 237 আসনে বিএনপি প্রার্থীর ঘোষণা। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা কাটেনি, সংকট সমাধানে সরকারকেই উদ্যোগ নিতে হবে। দৈনিক নয়া দিগন্ত, রাজনৈতিক দলগুলোকে 1 সপ্তাহ সময়, ঐক্যমত্য না হলে সরকারের একতরফা ঘোষণা, আলোচনার উদ্যোগ যে কোনো সময়। বিএনপির 237 আসনে প্রার্থী তালিকা প্রকাশ, খালেদা জিয়া 3 আসনে, তারেক রহমান বগুড়া 6। দৈনিক যুগান্তর, 3 আসনে লড়বেন খালেদা জিয়া, 1টিতে তারেক রহমান। 237 আসনে প্রার্থী ঘোষণা বিএনপির। উপদেষ্টা পরিষদের জরুরি সভায় আলোচনা, একই দিনে গণভোট, জাতীয় নির্বাচন। দৈনিক সমকাল, বিএনপির তালিকায় 83 নতুন মুখ, খালেদা জিয়া সহ নারী প্রার্থী 10 জন। সনদ গণভোট নিয়ে সমঝোতার দায়িত্ব দলগুলোকে দিল সরকার। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, প্রধান নির্বাচন কমিশনার, সংকটময় মুহূর্ত, দেশ নির্বাচনে নির্ধারণ করবে গতিপথ। প্রধান উপদেষ্টার দূরদর্শী সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলের দায়িত্ব। জাতীয় সংসদ নির্বাচন, 237 আসনে বিএনপির প্রার্থী। কালের কণ্ঠ, 237 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। খালেদা জিয়া 3 ও তারেক রহমান 1টি আসনে প্রার্থী, শতাধিক আসনে নতুন মুখ। দৈনিক কালের কণ্ঠ, অভিজ্ঞদের ওপর আস্থা রাখছে বিএনপি, 237 আসনে প্রার্থী ঘোষণা। দৈনিক দেশ রূপান্তর, বিএনপির 237 প্রার্থী চমক, রাজনৈতিক দলগুলোকে 7 দিনের আলটিমেটাম। বণিক বার্তা, 3 মাস ধরে কমছে রপ্তানি প্রবৃদ্ধি, অক্টোবরে কমেছে 7.43%। শরিকদের জন্য রেখে 237 আসনে প্রার্থী দিল বিএনপি। মানব জমিন, 237 আসনে প্রার্থী ঘোষণা, নবীন প্রবীণের সমন্বয় বিএনপিতে। The Daily Star, BNP banks on a blend of old and new faces. The New Age, July Charter implementation, government asks parties to bridge gaps in week. মাসুদ ভাই, আমরা দেখছিলাম যে আজকের বেশিরভাগ পত্রিকারই একটা কমন শিরোনাম, যেটা হচ্ছে প্রার্থী ঘোষণা। অর্থাৎ বিএনপি গতকাল 237 আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। অর্থাৎ নির্বাচনী আমেজ বা উৎসব মুখর, নেতাকর্মীদের চাঙ্গা বলতে আমরা বলি নির্বাচনী ট্রেনের যে যাত্রা শুরু, কেমন হলো মনোনয়ন? ধন্যবাদ। বিএনপি এই মুহূর্তে যারা রাজনৈতিক দল মাঠে আছে, যদি আওয়ামী লীগ তো মাঠে নাই, সুতরাং তারা তো এখন ব্যান আছে অ্যাক্টিভিটিজের দিক থেকে, রাজনৈতিক দল হিসেবে না। সুতরাং সবচেয়ে বড় দল বিএনপি, এবং এরা বিভিন্ন সময় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গেছে। জিয়াউর রহমানের আমল যদি বাদও দিই, খালেদা জিয়ার আমলে বিভিন্ন সময় গিয়েছে। তো সেই দিক থেকে এই দলটার ব্যাপক ভিত্তি সারা দেশেই আছে এবং ব্যাপক জনপ্রিয়তাও আছে। সেই দিক থেকে সবার একটা কৌতূহল ছিল যে বিএনপির মনোনয়নটা কেমন হয়, এবং এটা জামাতে ইসলামী কিছুদিন আগে তারা দ্বিতীয় বড় দল যারা মাঠে আছে তাদেরটা মোটামুটি ঘোষণা করেছে। এনসিপি এখনো অফিসিয়ালি ঘোষণা করে নাই, কিছু কিছু নাম ইতিমধ্যে আনঅফিসিয়ালি এসেছে। তো বিএনপির যে নমিনেশনটা প্রাথমিকভাবে 237 জনের তারা দিয়েছে 300 আসনের মধ্যে, তার মধ্যে 63টা আসন এখনো বাকি আছে। তো এটা আমি যেটা দেখতে পাচ্ছি যে নমিনেশনের মধ্যে তারা মূলত ট্রেডিশনাল ফর্মটাকেই তারা খুব বেছে নিয়েছে। যদি আমার এলাকার নেত্রকোনা যে 4-5টা আসন আছে, সেই আসনগুলিতে যাদের নমিনেশন পাওয়ার কথা, মানে ওখানে গ্রাস রুটে মোটামুটি তারাই পেয়েছে। মানে নতুন করে একটা চমক দেওয়া বা মানে একটা মানে কোনো রকম রিস্কে তারা চায় নাই। মানে আমার এলাকাটা আমি বলছি, সারা দেশে মোটামুটি একই চিত্র। সারা দেশে আপনারা যারা অর্থাৎ লেভেলে তৃণমূল পর্যায়ে যারা কাজ করেছে ছিল, তাদেরকে তারা নমিনেশন দিচ্ছে। সুতরাং এই নির্বাচনে তারা কোনো এক্সপেরিমেন্টে বিএনপি যায় না, এটা বলা যাচ্ছে।
তার বাইরেও কিছু নতুন মুখ আছে, পত্রিকায় আসছে 83 জনের মতো নতুন আসছে। সেইটা একটা নির্বাচনে খুব বড় ধরনের চেঞ্জ না। 83 জন এটা হইতেই পারে এবং হয়তো কোনো প্রেক্ষাপটে কোনো কনটেক্সটে প্রত্যেকটা হয়তো আলাদা আলাদা গুরুত্ব আছে। এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে মহিলা নমিনেশন খালেদা জিয়া সহ মোটামুটি 10 জন, এইটা আমার মনে হয় একেবারে মিনিমাম, মানে নির্বাচন কমিশনের যে বিধি সেই শুধু বিধিটা মেনেছে। সুতরাং তারা যে নারীদেরকে সরাসরি নির্বাচনের জন্যেও তারা রিস্ক মনে হচ্ছে যে নারীদের জন্য যেহেতু একটা সংরক্ষিত ব্যবস্থা আছে, সেখানে হয়তো তারা কিছু পরবর্তীতে তো দিতেই পারবে। কিন্তু এখনকার যেটা একটা দাবিটা মানুষের মধ্যে ছিল যে বিশেষ করে নারী সমাজের মধ্যে যে মহিলাদেরকে সমান সমান না হলেও অন্তত কিছু বাড়ানো, দেখা যাচ্ছে গতবারের চেয়ে নমিনেশন এখানে কমে গেছে মহিলাদের। হয়তো দলগুলি মনে করছে যে মহিলারা দিলে পাস করবে না বা কোনো একটা রিস্ক আছে, সেই জায়গাটা একটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি যে নারী প্রার্থী মোটামুটি 5% মধ্যে সীমিত, যেটা সরকারের আইনে আছে তার বাইরে যায় নাই। এই জায়গাটা দেখা যাচ্ছে আছে। এখানে আমরা বেসিক্যালি পলিটিশিয়ানদেরকেই নমিনেশন দিতে দেখা যাচ্ছে, যে অন্যান্য বছর যেমন ব্যবসায়ী বা অনেক বেশি তারকা প্রার্থী, ফর এক্সাম্পল এখানে কিন্তু কোনো কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী এরকম কোনো প্রার্থী একজনও তো আমার চোখে পড়ে নাই। তো সেই দিক থেকে দেখা যাচ্ছে যে সাংবাদিকও নাই আমাদের, যেমন 2-1 চেয়েছিলেন, তারা মনোনয়ন পান না এখন পর্যন্ত, যদিও 63টা আসন এখনো বাকি রয়েছে। এটা তো অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে 63টা আসন বাকি রয়েছে, সেইগুলিতে তবে সেখানে কিন্তু আপনার দলের যে হেভিওয়েট, বিশেষ করে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য সহ কিন্তু হেভিওয়েট অনেকে বাদ আছে, এবং সেটা আপাতত তারা পরবর্তীতে সংশোধন হবে কিনা সেটা। প্রথমত যে নির্বাচন আসনগুলি ঘোষণা হয়ে গেছে সাধারণত এগুলিতে চেঞ্জ আনা হয় না, কারণ এটা চেঞ্জ আসলে সেটার উপরে ব্যাপক প্রতিক্রিয়া হয়। ইতিমধ্যেই যারা নমিনেশন পায় নাই, গত রাত্রেও আমরা খবর পেয়েছি যে এই সমস্ত এলাকায় যার তাদের অনুসারীরা বিভিন্ন মিছিল, প্রটেস্ট এই সমস্ত করেছে, এগুলি একটা বড় দলের ক্ষেত্রে অস্বাভাবিক কিছু না, এই ধরনের হয়ে থাকে। কিন্তু নমিনেশন দেওয়ার পরে তার নমিনেশন ছিনিয়ে নেওয়া এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমার মনে হয় যে 237 আসন থেকে এটা চেঞ্জ করার খুব সম্ভাবনা খুবই কম, মিনিমাম। তবে যে 63টা আসন এখনো বাকি আছে সেখানে হয়তো যদি কাউকে অ্যাকোমোডেট করতে হয়, যেমন অনেক জায়গা থেকে সরিয়ে নেওয়া, যেমন এই যে ডাক্তার জাহিদ, উনি কোন এলাকা, ওনাকে দিয়েছে দিনাজপুরে না কোথায়, এরকম কিছু চেঞ্জ করা হয়েছে। যেমন রিজভী আহমেদ খুব একটা ত্যাগী নেতা, কিন্তু ওনাকে আমরা শুনছিলাম যে উনি রাজশাহী ইউনিভার্সিটির বা ড্রাগসুর ভিপি ছিলেন, তারপরে ওনার বাড়ি কুড়িগ্রাম, সেখানেও শোনা যাচ্ছিল, আবার বগুড়ায়ও ওনারা সেটেল হয়েছিলেন পরে। এইসব দিক থেকে উনি নিজেও কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে কোথায় উনি অ্যাকচুয়ালি করবেন, এবং উনি শেষ পর্যন্ত চানইনি শুনলাম। তো এইসব দিক থেকে দেখা যায় রাজশাহীতে মিনুকে দেওয়া হয়েছে, উনিও একজন পরীক্ষিত নেতা এবং খুব পপুলার নেতা। এইগুলিতে দেখা যাচ্ছে রুমিন ফারহানা খুব পরিচিত ফেস আমাদের দেশের টকশোর কারণে, এবং ওনার যে বাচনভঙ্গি অত্যন্ত সুন্দর, কিন্তু উনি নির্বাচন কমিশনে একটা গোলমালের সময় ছিল হিয়ারিংয়ের সময়। যাই হোক, কোনো একটা কারণে হয়তো ওনাকেও তারা বিরত রেখেছে মনোনয়ন দেওয়া, তো পরে হয়তো নারী আসনে সংরক্ষিত আসনে দেয় কিনা সেটা এখন দেখার বিষয়। এরকম আপনি বললেন হাবিবুল নবী সুহেল, তারপরে স্থায়ী কমিটির মধ্যে ব্যারিস্টার সেলিমা রহমান খুবই ক্রুশিয়াল প্রার্থী, উনি হয়তো বয়সের জনিত কারণে হইতে পারে। তারপরে এই যে আব্দুল সালাম ঢাকার খুব স্ট্রং প্রার্থী, তারপরে হাবিবুল নবী সোহেল কথা বললাম, তারপরে এই যে পূর্তমন্ত্রী ছিলেন যে ব্যারিস্টার, উনিও তো পান নাই। তো এইসব দিক থেকে আমি বলবো যে কিছু তো হেভিওয়েট বাদ পড়েছে, হ্যাঁ, আর কিছু নমিনেশন এখনো বাকি আছে। এখানে যেটা আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাগুলিতে তাদের যে জোট শরিক 12 দলীয় জোট, সেখানে যারা একসময় বিএনপির সঙ্গেই ছিল সবসময় আন্দোলনের লড়াইয়ে, যদিও দলগুলি ছোট, সেরকম দলগুলি থেকে হয়তো নমিনেশন দেওয়া হতে পারে, যেমন গণসংহতি আন্দোলনের সাকি কিংবা গণ অধিকার আন্দোলনের নূর, তারপরে এই মাহমুদ রহমান মান্না, ওনার একটা পার্টি আছে নাগরিক ঐক্য, তারপরে সাইফুল হকের আছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি,
কিংবা আরও যে সমস্ত দলগুলি তাদের 12 দলীয় জোটে ছিল তাদেরকে তো অবশ্যই দেওয়া হবে। এনসিপির সাথে যে কী ধরনের নেগোসিয়েশন হচ্ছে, কারণ এখানে তারা যে লার্জ নাম্বার এখনও ঘোষণা করে নাই, 63টা আসন অনেক বড় বিএনপির জন্য। তাদের মনে হচ্ছে এনসিপি এবং জামাতের সাথেও কোনো রকম আলাপ আলোচনা হচ্ছে কিনা সেটাই এখন দেখার বিষয়। কারণ এনসিপিতেও দেওয়ার মতো আসন এখানে আছে, জামাতকে দেওয়ার মতো আছে। কারণ তাদের সঙ্গে 12 দলীয় জোটে যারা প্রার্থী রয়েছেন সেখানে খুব বেশি আসন লাগবে না, হয়তো দুই একটা দলকে আসন না দিলেও চলবে মনে হচ্ছে। তাদেরকে অন্যভাবে ওনারা যদি সরকারে যাওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু তারা একটা বড় দল, তো সেক্ষেত্রে অন্যভাবে অন্য পদেও দিতে পারেন। এবং অনেক অনেক পটেনশিয়াল প্রার্থী যারা পরবর্তীতে মানে এই গত 15-16 বছর যখন ক্ষমতার বাইরে ছিল তাদের যেমন গ্রো হয়েছে, যেমন ধরেন ফর এক্সাম্পল আমি মাহাদি আমিন নামে একজন নেতা, উনি কিন্তু নমিনেশন পান নাই, কিন্তু এদেরকে হয়তো রাখা হয়েছে নির্বাচন পরিচালনা করার জন্য বা নির্বাচিত হলে অন্য কোনো প্রক্রিয়ায় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব মন্ত্রণালয় যে কোনো কিছু দেওয়া হবে, সেইভাবে তারা হয়তো একটা অ্যাকোমোডেট করছে। কিন্তু একটা বিগার পার্টি, আমি বলবো যে নমিনেশনটা একেবারে কনজারভেটিভ, একেবারে নো রিস্ক নমিনেশন, মানে নমিনেশনের ক্ষেত্রে তারা কোনো এক্সপেরিমেন্ট বা নমিনেশনের ক্ষেত্রে তারা কোনো চমকে যান নাই। এটাকে তার মনে হচ্ছে যে এই নির্বাচনটাকে তাদের কাছে খুব বেশি একটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে, এবং সেই জন্যই হয়তো নমিনেশন নিয়ে তারা কোনো রকম খুবই সতর্কতা অবলম্বন করছে এবং ট্র্যাডিশনাল। এবং এই ক্ষেত্রে আমি যেটা শুনেছি যে বিএনপির দলের পক্ষ থেকে বিভিন্ন বড় বড় নেতাকে, ফর এক্সাম্পল সালাউদ্দিনকে, ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গা থেকে এই যে পটেনশিয়াল প্রার্থীদের তালিকাটা ছোট করে আনার জন্য, এবং সেখান থেকে যদি 5 জন থেকে 2 জনকে তারা হেড অফিসে ডেকে এনে তাদের সাথে কথা বলেছেন এবং মাঠের পরিস্থিতিটা যাচাই বাছাই করেছেন। করার পরে তারা এই নমিনেশন ব্যাপারটা এই স্থায়ী কমিটি চূড়ান্ত করেছে। এবং এখানে দেখবেন যে ব্যবসায়ী একেবারেই নাই, আমি খুব কম দেখতে পাচ্ছি যারা, মানে যেমন আব্দুল আল মিন্টু আছে, উনি তো রাজনীতিবিদ সেই হিসেবে আছেন, দলেরও উনি ভাইস চেয়ারম্যান, কিন্তু একেবারে মানে অনেক সময় টাকার জোরে বা এই জিনিসটা নাই। তো দেখা যাচ্ছে যে পলিটিশিয়ানরাই হয়তো আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ তাদের হাতে যাচ্ছে, যদি নির্বাচন ঠিকভাবে হতে পারে। এখন পর্যন্ত যদিও মোটামুটি একটা আমেজ এসছে ইলেকশনের, কিন্তু বাংলাদেশের মধ্যে তো আবার আবহাওয়া যে কোনো সময় পরিবর্তন হয়, সুতরাং আমরা এখনও নানা কিছুতে কিছু কিছু ক্লাউড দেখতে পাচ্ছি। আশা করি এটা খুব একটা অস্বাভাবিক না, আশা করি এইসব ক্লাউডগুলিও দূর হয়ে যাবে, কারণ কিছু কিছু ইস্যুতে এখনও তো মত পার্থক্য রয়ে গেছে। এবং প্রধান উপদেষ্টা নিজেও নানা রকম আশঙ্কার কথা কয়েকদিন আগে বলেছেন। তো তারপরেও আমি মনে করি যে বাংলাদেশের মানুষের যে অ্যাসপিরেশন, যে গণতন্ত্রের প্রতি, ভোট দেওয়ার প্রতি, ভোটকে তারা যেভাবে উৎসব মুখর করতে চায়, সেই পরিবেশটা যদি বজায় থাকে তাহলে মধ্য ফেব্রুয়ারিতে আমরা আশা করি একটা সুন্দর নির্বাচন, অন্তত নির্বাচনী প্রক্রিয়াটা অন্তত সুন্দর, সেটা আমরা দেখতে চাই। যদিও আশঙ্কার জায়গা যথেষ্ট রয়েছে, যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা বিভিন্ন মানে আইন শৃঙ্খলা বাহিনীগুলি নিয়ে বারবার মিটিং করছে, কিন্তু মূল দায়িত্ব যে পুলিশ, তারা কতটা কী দায়িত্ব পালন করবে এবং রাজনৈতিক দলগুলি এলাকায় পরিবেশটা ভালো রাখার জন্য কিভাবে কাজ করবে, এই সব কিছুর উপর নির্ভর করবে। এবং ইলেকশনের বছরে এই ধরনের ব্যাপারটা থাকে। তো আমরা আশা করি যে একটা শান্তিপূর্ণ, সুন্দর, সৌহার্দ্যপূর্ণভাবে একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট থেকে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টের হাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যাবে, যাতে করে দেশের মানুষও একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে পায় এবং স্থিতিশীলতার কারণে দেশে আবার নতুন করে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি। তবে যে বিষয়টা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো এখনও আপনার অনৈক্যের মধ্যে রয়েছে, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে। এরই মধ্যে জামাত এবং ইসলামী জামাত সহ সমমনা 8টি রাজনৈতিক দল কর্মসূচি দিয়েছে। তাদের দাবি হচ্ছে নভেম্বরেই গণভোটের আয়োজন করতে হবে। অন্যদিকে বিএনপি চাচ্ছে যে নির্বাচনের দিন একই সাথে, এবং এ নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব। সবশেষ গতকাল বৈঠকও করেছেন উপদেষ্টা পরিষদ, সেখান থেকেও কোনো কনক্রিট ডিসিশন আসেনি। অর্থাৎ সরকার রাজনৈতিক দলগুলোর উপর বল ছেড়ে দিয়েছে, বলছে আগামী 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদ এবং গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানাতে হবে। যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত জানাতে না জানে, সেক্ষেত্রে সরকার ফাইনালি ডিসিশন নেবে।
তো এই বিষয়টা কিভাবে? এই বিষয়টাতে আমি যেটা বলবো যে সরকারের দিক থেকে অন্তর্বর্তী সরকার মনে করতেছে যে এখন আর হেলাফেলা করে সময় নষ্ট করার সময় কম, কারণ 15ই নভেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচনী সব প্রস্তুতি সম্পন্ন করতে এবং ফার্স্ট উইক অফ ডিসেম্বরের মধ্যে নির্বাচন শিডিউল ঘোষণা করার জন্য। এবং নির্বাচনী আবহাওয়াটা যদি হয় তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় নেতা বাংলাদেশের মানে এখন যিনি প্রভাবশালী তারেক রহমান, যিনি এক্সাইল আছেন প্রায় 15-16 বছর, তো উনিও হয়তো বাংলাদেশে ফিরবেন। তো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে এখন যদি এই ব্যাপারগুলি নিয়ে বেশি সময় ক্ষেপণ করা হয়, যেটা 1 বছর ধরে সমঝোতা করার জন্য ঐকমত্য কমিশন সিরিজ মিটিং করেছেন, এখন কিন্তু সেই সুযোগটা নাই। ইউ হ্যাভ টু টেক দ্য কুইক ডিসিশন বিকজ টাইম ইজ রানিং। এবং এই সময়টা হইলে এখন খুব মূল্যবান সময়। এখন লোকজন নির্বাচনী মাঠে প্রচারে নেমে গেছে। তো এখন আপনার এই সমস্ত নিয়ে এখন সেই ট্রেনটাকে তো আপনি কোনো অবস্থাতে স্লো করলে জিনিসটা বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে। যেমন জামাতে ইসলামের পক্ষ থেকে এখন একটা সুর দেওয়া হয়েছে যে দরকার লাগলে ইলেকশন পিছিয়ে দেন, তবু গণভোটটা আগে করে, তারা বেশি গুরুত্ব দিচ্ছে। তো এই ধরনের কথাবার্তা তো মানে গ্রহণযোগ্য নাও, মানে সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে জামাত ইসলামী, আশা করি সেটা তারা চিন্তা ভাবনা করে দেখবে। কারণ পিপল, জনগণের কাছে এখন একটা মানে আগ্রহের বিষয় হলো নির্বাচন। এখন নির্বাচন আর পিছানোর সুযোগও খুব কম, কারণ মানে ফেব্রুয়ারির পরে যেভাবে গরম পড়ে এগুলি এইসব ডিবেট কিন্তু অবাল। এখন সবাই চাচ্ছে যে রোজার আগে একটা ইলেকশন হোক, এবং রোজার আগে যদি ইলেকশন হয় এবং যদি একটা পিসফুল হ্যান্ডওভার হয়, ডেমোক্রেসিতে যায়, দেশের একটা স্থিতিশীলতা ফিরবে, সে একটা আশা। তো সেই আশাটার মধ্যে এই সমস্ত ইস্যুগুলির মধ্যে বিরুদ্ধে আলোচনা যাচ্ছেন, আবার কর্মসূচিও দিচ্ছেন, এটা কেন? আপনি এই যে যেমন আপনি আলোচনা হচ্ছে আবার কর্মসূচিও দিচ্ছেন। কর্মসূচি না দিলে ভালো হতো, কিন্তু তারা হয়তো আরো অধিকতর চাপ সৃষ্টি করার জন্য এটা কৌশলগত, যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট হোক বা তাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বিএনপির উপরে এরা একটা চাপ দিতে চাচ্ছে যে যাতে আরো ছাড় দেয় এবং ইলেকশনটা, গণভোটটা আগে করে। এবং বিএনপি আবার সাপ বলতেছে যে আমরা একদিনে হবে গণভোট। আবার গণভোটের ক্ষেত্রে কিছু কিছু যে জুলাই সনদের ফাইনাল স্টেজ যেটাতে নিয়ে গণভোট করবে, সেটা নিয়েও কিন্তু বিএনপির মধ্যে আপত্তি আছে। যেমন তারা যে বলা হচ্ছে যে বিষয়গুলি পার্লামেন্টে পাস হবে না সেটা স্বয়ংক্রিয়ভাবে হবে, এটা নিয়ে আবার কনস্টিটিউশনাল ডিবেট আছে যে কনস্টিটিউশন এই স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপন করার বিধান রাখে নাই। যদি আপনি স্বয়ংক্রিয় করতে চান তাহলে আদালতে এটা নাকচ হইতে পারে ফিউচারে। সুতরাং আমি মনে করি যে এইসব বিষয়গুলি খুব দ্রুত সুরাহা হওয়া দরকার, এবং এইগুলির সুরাহা করা এমন কঠিন না যদি সদিচ্ছা থাকে। আর যদি সদিচ্ছা না থাকে তাইলে একটা ছোটোখাটো ইস্যুতেও আপনি ক্লাউডি পরিবেশ করতে পারেন। কিন্তু আমি মনে করি যে যেহেতু আপনারা রাজনীতি করেন, রাজনীতিবিদদের উচিত হবে বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা এবং ইচ্ছার প্রতিফলন যেন তাদের কর্মকাণ্ডে এবং তাদের বক্তব্যে অ্যাকশনে থাকে সেটা। এবং ইন্টারিম গভর্নমেন্টেও আমার ধারণা যে এটা তারা এই বিষয়ে পর্দার আড়ালে কিছুটা সমঝোতা করে যদি সমাধান করতে পারে ভালো, আর যদি সমাধান না করতে পারে তাহলে মানুষের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন, যেহেতু তারা একটা অন্তর্বর্তী সরকার ক্রুশিয়াল দায়িত্ব পালন করছে। এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই সনদের যে অধ্যাদেশ জারি সেটা প্রধান উপদেষ্টাকে করতে হবে, রাষ্ট্রপতি করতে পারবেন না। এবং রাষ্ট্রপতি করলে তারা বলছে, এটা কিছুদিন আগে হাসনাত আবদুল্লাহ বলছে যে যদি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে তাহলে তো অনেকটা বিষ খেয়ে মরার মতো, তার কাছ থেকে নিয়ে এই বিষয়টা নিয়ে। এবং এনসিপি নেতারাও কিন্তু গতকালও আক্তার হোসেন বলছে সরকারের ভেতরে একটি অংশ নির্বাচন বানচালের পায়তারা করছে, এটা কিভাবে দেখেন? এটা তো সরকারের ভেতরে বাইরে বিভিন্ন জায়গায় নির্বাচন নানা রকম স্বার্থান্বেষী মহল থাকে, সেই জন্যই তো নির্বাচনটা যথাসময় হয়ে যাওয়া ভালো। নির্বাচনে যাতে পিছানো মানে বানচাল। আমার মনে হয় যে এই জায়গাটা সবার একমত হওয়া উচিত যে এখানে নানা রকম স্বার্থের লোকজন আছে, দেশের ভিতরে আছে, দেশের বাইরেও আছে। সুতরাং এইসব দিক চিন্তা করলে যে নির্বাচনটা নির্ধারিত যে সময়সীমা দিয়েছে, এবং সরকারের কথাবার্তায়, প্রধান উপদেষ্টার কথাবার্তায় মনে হচ্ছে যে উনি নির্বাচনটা কুইকলি দেওয়ার ব্যাপারে উনি খুব আগ্রহী। আগ্রহী যখন আছে সেটা নির্বাচন দেওয়ার ব্যাপারে উনি সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন, কারণ এটা দেশের জন্যও ভালো, ওনার জন্যও ভালো। আর দ্বিতীয় কথা যেটা আপনি বললেন যে এটা রাষ্ট্রপতি জারি করবে না প্রধান উপদেষ্টা জারি করবে, আমাদের দেশটা এখন চলছে এটা কনস্টিটিউশনের অধীনে। কনস্টিটিউশন কিন্তু প্রধান উপদেষ্টাকে অ্যালাউ করে না।
সেটাই আমরা মানে বিশেষজ্ঞদের কথাবার্তা থেকে বুঝতে পারছি। ওনারা যারা প্রধান উপদেষ্টার মাধ্যমে অধ্যাদেশ জারির কথা বলছেন সেটার ভিত্তিটা কি, সেটা কিন্তু তাদেরকে, রাষ্ট্রপতি মানে কোনো ব্যক্তি না, রাষ্ট্রপতি হলো একটা প্রতিষ্ঠান। রাষ্ট্রপতি কোন দল করেন, কি করেন না করেন সেইগুলি দেখলে তো আর চলে না। আপনার একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রপতি হলো একটা পদ। যেমন এখন ওনারা যে রাষ্ট্রপতির যে বক্তৃতা বা রাষ্ট্রপতির যে নোট, রাষ্ট্রপতি এই পুরাটাই কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট অনুমোদন করে ওনার কাছে পাঠায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তটাই উনি অনুমোদন করেন। তো এখানে তো রাষ্ট্রপতি ঘোষণা দেওয়াতে আমি তো কোনো দেখি না। কিন্তু ওনারা কি কারণে এবং কিসের ভিত্তিতে বলছেন যে প্রধান উপদেষ্টার মাধ্যমে এটা দিতে হবে, সেই জিনিসগুলি, এই আদেশগুলি কিসের ভিত্তিতে দিতে হবে সেই জিনিসগুলিও কিন্তু আরও ক্লিয়ার ব্যাখ্যা থাকা দরকার। এখন পর্যন্ত কনস্টিটিউশনের যারা বিশেষজ্ঞ, কারণ আমরা যদি কোনো একটা কাজ কনস্টিটিউশনের বাইরে করি, সেটা একদিকে যেমন বিশৃঙ্খলার সৃষ্টি করবে, আরেকদিকে এটা সাস্টেন করা নিয়েও একটা প্রশ্ন থেকে যাবে। দেখা যাবে যে আদালত এটাকে বাতিল করে দিয়েছে, পার্লামেন্ট এসে এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে। সুতরাং আমি মনে করি যে একটা সরকার, এটা হলো এক্সিস্টিং কনস্টিটিউশনের অধীনেই একটা রাষ্ট্র পরিচালিত হচ্ছে। সুতরাং এক্সিস্টিং কনস্টিটিউশনটাকে মেনে চলতে হবে এবং এখানে যদি কোনো অ্যামেন্ডমেন্ট আনতে হয় সেক্ষেত্রেও এই কনস্টিটিউশনের লিখিত বিধানের, কারণ বাংলাদেশের সংবিধান হলো লিখিত সংবিধান, এটা কোনো অলিখিত ব্যবস্থা নেই। এখানে রাজনৈতিক মতৈক্য হইলেও সাংবিধানিক পন্থায় সেটাকে পরিবর্তন করতে হবে। আমরা সবাই একমত হইলাম, কিন্তু যদি আমরা আমাদের মতো করে দিই তো সেটা হবে। তো আমার তো মনে হয় যে এই ক্ষেত্রে ওনাদের আরো চিন্তা করা দরকার, কারণ এটার যে দীর্ঘ কনসিকুয়েন্সেসটা কি হবে। আমি যখন একটা কাজ করলাম সেই কাজের পরিণতিটা কি হবে সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। আমি যেটা করছি এই অ্যাকশনের ফলে যে পরিণতি, সেটা আমার মনে হয়। তবে গত ফেব্রুয়ারি থেকে কিন্তু আমরা দেখেছি ঐক্যমত্য কমিশন যে র্যান্ডম, আপনি বলছেন সিরিজ অফ বৈঠক করলো রাজনৈতিক দলগুলোর সাথে, তো এক্ষেত্রে তারা কেন পৌঁছাইতে পারলো না? তাহলে অনেকে প্রশ্ন তুলছেন এই কমিশন তাহলে কি কাজ করলো, বিষয়টা কোথায় সমস্যা হইল? সব বিষয়ে তারা পৌঁছাইতে পারেন নাই, বিশেষ করে অনেক বিষয়ে, কিন্তু কিছুটা তারা অগ্রগতি করেছেন। এবং মানে যে সমস্ত এখানে তো যদি আপনি একটা বিগ ডকুমেন্ট দেখেন, জুলাই সনদের সংস্কারের প্রশ্নে কিছু কিছু বিষয়ে তারা একমত হয়েছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে মেজর ইস্যু, যেমন পিআর পদ্ধতি হবে কি হবে না, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এই যে গণভোটের ব্যাপারটা হলো ইমপ্লিমেন্টেশনের প্রশ্নে। গণভোটের ব্যাপারে খুব বেশি দ্বিমত নেই, কখন হবে সেটা নিয়ে দ্বিমত আছে। তো এই রাজনৈতিক দলগুলির মধ্যে একেবারে 100% একমত হওয়া খুব কঠিন, কারণ তাদের প্রত্যেকেরই স্বার্থ জড়িত থাকে এবং সবাই তার দলীয় স্বার্থের আঙ্গিকে বিষয়গুলিকে দেখে। তো এইসব দিক থেকে কারণে হওয়া কঠিন। এবং আমরা তো আশা করেছিলাম যে এত লম্বা বৈঠক করেছেন, মনে হয় আরও বেশি ঐকমত্য হবে। কিন্তু সেটা আপনি ঠিকই বলেছেন যে যে পরিমাণ বৈঠক, যে পরিমাণ সময়, যে পরিমাণ আলোচনা, এত লম্বা আলোচনা থেকে এই ফলাফলটা কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড সেভাবে হয় নাই। তো এখানে আমরা বলতে পারি যে এই যে একটটা হয়েছে সেটাও কিন্তু একটা অগ্রগতি। আমি বলবো যে একটা ডকুমেন্ট তো তারা তৈরি করেছেন, হয়তো নোট অফ ডিসেন্ট আছে, পার্থক্য আছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু একটা ডকুমেন্ট তারা তৈরি করেছেন, সেই জিনিসটাকে কিছুটা আমরা পজিটিভও দেখতে পারি আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনার সকালে একটা আপডেট নিউজ আমরা পেয়েছি যে আরপিও নির্বাচন কমিশন যে আরপিও সংশোধন করে একটা অধ্যাদেশ জারি করেছে, যেখানে বলা হয়েছে জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে। আপনি জানেন এটা নিয়ে এর আগে বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, তো আজকে সকালে সেটা আরপিওটা সংশোধন করে একটা এই বিষয়টা কিভাবে দেখছেন? বিএনপি তো তারা তো বলেছিল বোধহয় ধানের শীষ মার্কা তাদের অনুমতি দেওয়ার জন্য, কারণ এখানে যে জোটের যে প্রার্থীরা আছে তারা তাদের মার্কায় যদি তারা নির্বাচন করতে চান সেটা তাদের জন্য একটু ভালনারেবল, কারণ তারা সবাই চায় যে পপুলার, এই যে কোনো দলের, হ্যাঁ মানে পপুলার, যেমন ধরেন ধানের শীষ, নৌকা, এইগুলি তো সবচেয়ে জনপ্রিয় নির্বাচন। হ্যাঁ, এবং এখন যেহেতু নৌকা নাই, এবার আছে দাঁড়িপাল্লা, এইগুলি পপুলার মার্কা। তো এখন তাদের যে জোটের দলগুলি ওরা যদি এই মার্কাটা নিয়ে করতে পারে তাহলে তাদের জন্য ভালো হয়। সেটার জন্য আমার মনে হয় যে বিএনপির যে শরিক দলগুলি তারা একটা কি
কিছুটা বেকায়দায় থাকতেও পারেন যদি তাদের জেনুইন পপুলারিটি ওই আসনগুলিতে না থাকে। এবং এই জিনিসটা আরপিও সংশোধনীর এই বিষয়টা হয়তো নির্বাচনে বেশ প্রভাব ফেলবে, কারণ বিশেষ করে শরিক দলগুলোর জন্য। এবং এখনকার সময়ে বিএনপির জন্য একটা আসন ছেড়ে দেওয়া তো বিরাট ব্যাপার, তারা যেভাবে ইলেকশন করছে। এবং এবার আরপিও সংশোধনী একটা আছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ জিতবে না, একজন ক্যান্ডিডেট থাকলে সেখানে না ভোট সংযুক্ত হয়ে যাবে, তো সেখানেও রিস্ক কিন্তু আছে। তো আমি আশা করি দেখা যাক এখন পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে এখন আগামী। ওকে মাসুদ ভাই, আমরা অনুষ্ঠানের আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকুন, দেখা হবে আগামীকাল ঠিক একই সময়।